আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক চলছে বিপ্লবী গণজোটের। দলের প্রধান সমন্বয়ক আব্দুল মোনেমের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল সকাল 11টায় কমিশনে আসেন। বৈঠকের আগে নেতারা জানান তারা রাজনৈতিক দল নিবন্ধনের আইনের পরিবর্তন ও নির্বাচন পেশি শক্তি ও কালো টাকার প্রভাব মুক্ত করার বিষয়ে ইসির সঙ্গে আলোচনা করবে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 4 কমিশনার উপস্থিত আছেন। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও নগর ভবন এলাকায় ব্লকেট কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা। সকাল 10টায় শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকেল 5টা পর্যন্ত। গেল বুধবার থেকে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইশরাক সমর্থকরা। অন্যদিকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের উপর শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করবেন আইনজীবী মোহাম্মদ হোসেন। আমাদের একটাই দাবি, আমাদের জনতার মেয়র তারে আমরা নগর ভবনে বসায় আমরা রাজপথ থেকে তারপরে বিদায় নিব। যেহেতু আদালত এবং ইলেকশন কমিশন একটা যথাযথ প্রক্রিয়ার এখানে ব্যাপার হয়েছে, শুধুমাত্র লোকাল গভর্নমেন্টের যিনি অ্যাডমিনিস্ট্রেশনের যিনি দায়িত্বে আছেন অর্থাৎ আসিফ মাহমুদ, উনি যদি এটাকে তার শুভবুদ্ধির উদয় হয় তাহলে অবভিয়াসলি উনি আমাদের এই জনাব ইশরাক হোসেনকে অবশ্যই শপথ বাক্য পাঠ করার ক্ষেত্রে এখানে কোনো আইনগত কোনো বাধাই নাই। দর্শক, নগর ভবনের সামনে আছেন সহকর্মী আলওয়ান খান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলওয়ান, ব্লকেট কর্মসূচি তো চলছে, তো সমর্থকরা কি বলছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। সাদিয়া, আমরা দেখতে পাচ্ছি যে নগর ভবন ব্লকেট কর্মসূচি টানা বুধবার থেকে টানা কর্মসূচি তারা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাকের সমর্থকরা টানা কর্মসূচি পালন করে আসছে। তাদের যে দাবিটি হচ্ছে নগর ভবনে ইশরাককে যতদিন পর্যন্ত শপথ পড়িয়ে তার আসনে বসানো না হয় ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। বুধবার থেকে এই আন্দোলন চলছে, সেই আন্দোলনের ভিতরে তারা হচ্ছে বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে তারা আজকে হচ্ছে পুরো নগর ভবন ব্লকেট করে রেখেছে। নগর ভবনের আসা যাওয়ার যে রাস্তাটা মেইন রাস্তা, সেই রাস্তার সামনেই তারা হচ্ছে অবস্থান কর্মসূচি পালন করে এসেছে। আপনারা সাদিয়া বিষয়টি জানেন যে গত 27শে মার্চ ঢাকার যুগ্ম জেলা জজ একটি ঘোষণার মাধ্যমে ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র ঘোষণা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, এবং ওই দিনই হচ্ছে নির্বাচন কমিশনে একটি গ্যাজেট প্রকাশ করে এবং হচ্ছে তাকে মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য দাবি জানায়। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো প্রকার শপথ পড়ানোর কোনো প্রকার আয়োজন করা হয়নি। ইঞ্জিনিয়ার ইশরাক এটা নিয়ে একটি সংবাদ সম্মেলনও করেছিলেন নগর ভবন প্রেস ক্লাবে, এবং সংবাদ খুব দ্রুতই যেন তার শপথ কার্যক্রম শেষে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু আপনারা ইশরাকের এই যে শপথ কার্যক্রম যত না হয় তার জন্য হচ্ছে ঢাকার এক বাসিন্দা মাহমুদুর রশিদ একটি রিট আবেদন করে আদালতে, যার কারণে তার শপথ কার্যক্রমটি পিছিয়ে যায়। তার জন্য হচ্ছে তার সমর্থকরা এক পর্যন্ত এই নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের দাবি যতদিন পর্যন্ত তাকে তার শপথ কার্যক্রম অনুষ্ঠিত না হয় এবং তাকে তার আসনে বসানো না হয় ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। সাদিয়া, এই ছিল নগর ভবন থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার সিএমএম আদালত আজ সকালে আদেশ দেন।
গতকাল সোমবার নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেখার জানান, ফারিয়া জামিন চেয়ে আজ সকালে আদালতে আবেদন করলে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এদিকে সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নোবেলের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। ভারতের মেঘালয় ও আসামে ভারী বর্ষণের ফলে শেরপুরে নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এছাড়া গত 3 দিন জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদীর পানি বিপদসীমা ছুঁই করছে। এই অবস্থায় বন্যার শঙ্কায় রয়েছে এলাকাবাসী। সোমেশ্বরী নদীর পানি বেড়ে চাঁপাতলি সেতু এলাকার নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। এতে আশেপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় 20 মে পর্যন্ত নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে, যার প্রভাবে জনজীবন ব্যাহত ও কৃষি খাতে ক্ষতির আশঙ্কা রয়েছে। চাঁদপুরের সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। গত রাতে জেলা শহরের চেয়ারম্যানঘাট এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে রিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সমুদ্রমাল ও রিকশা চালক নিহত হয়। তবে এখন পর্যন্ত রিকশা চালকের পরিচয় জানা যায়নি। এ সময় আহত হয়েছে মোটরসাইকেল চালক রাকিব সহ আরও একজন। আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে থাকা লাইসেন্সকৃত ৬,২০৪টি অস্ত্র এখনো জমা পড়েনি। এসব অস্ত্র দিয়ে সরকার বিরোধী অপকর্মের শঙ্কাও রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আশানুরূপ অস্ত্র সরকারের কোষাগারে জমা হয়নি। মানবাধিকার কর্মী নূর খানের মতে, ঢালাওভাবে লাইসেন্স দেয়া এসব অস্ত্র সমাজের জন্য মারাত্মক ঝুঁকির। নিরাপত্তা বিশ্লেষক আব্দুল হক মনে করেন, সুযোগ পেলেই এসব অস্ত্র নিয়ে অপকর্মে ব্যবহার হতে পারে। অস্ত্র নিয়ে দীপন দেওয়ানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। জাতিসংঘের তথ্যমতে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে অন্তত 1400-র মতো মৃত্যু হয়েছে। এর মধ্যে 1000-এর অধিক গুলিতে মৃত্যু হয়ে থাকতে পারে। ওই সময় আন্দোলন দমাতে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে অস্ত্র দেখা গেছে। দেশে বৈধ অস্ত্রের সংখ্যা 50,310টি। এর মধ্যে 45,226টি ব্যক্তির হাতে আর প্রতিষ্ঠানের কাছে আছে 5,084টি অস্ত্র। ব্যক্তির হাতে থাকা অস্ত্রের মধ্যে রাজনীতিবিদদের হাতে 10,215টি অস্ত্র। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে বেসামরিক নাগরিকদের দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে। এর মধ্যে 7,549টি অস্ত্রের মধ্যে 1,345টি জমা পড়ে, বাকি 6,204টি অস্ত্র জমা পড়েনি। মাহবুবুল আলম হানিফ, মুহিবুল হাসান চৌধুরী নাওফেল, শামীম ওসমান, নিজাম হাজারীর মতো প্রভাবশালী অনেক আওয়ামী লীগ নেতা অস্ত্র জমা দেননি। গেল 15 বছরে দলীয় বিবেচনায় দেয়া অস্ত্রের লাইসেন্স অনেক অবৈধ কাজেও ব্যবহার হয়েছে বলে মন্তব্য করেন মানবাধিকার কর্মী নূর খান। লাইসেন্সকৃত অস্ত্র গত সরকার আমলে ঢালাওভাবে দিয়েছে তার দলের কর্মী, নেতা, ড্রাইভার, পিয়ন সবাইকে। জুলাই আগস্টে সংঘাত দেখেছি, সেই সংঘাতে আমরা সরকারি দলকে অস্ত্র হাতে দেখেছি। সরকারের লেজুরবৃত্ত যে সমস্ত দল ছিল তাদেরও নেতা কর্মীদেরকে আমরা মাঠে নামতে দেখেছি অস্ত্রসহ। এবং দুর্ভাগ্যজনক যে এত বড় ঘটনা আজ 8 মাসের ভিতরেও কিন্তু স্পষ্টত কোনো তদন্ত করছে না বা কোনো বিষয়ে খোঁজ খবর নিচ্ছে না। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বৈধ অস্ত্র দিয়ে যেন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে সেজন্য দলীয় লোকজনকে শেখ হাসিনার সরকার লাইসেন্স পাওয়ার বিষয়টি উন্মুক্ত করে দিয়েছিল। আওয়ামী লীগের মতো কিংবা তাদের অঙ্গ সংগঠনের কোনো লোক কোনো ভালো কাজে অস্ত্র ব্যবহার করবে এটা ইতিহাস নাই। সে অস্ত্র দিয়ে সুযোগ পেলেই চোর নাশানের ধর্মের কাহিনী তা করবেই। তাদের কাজই তো হলো দেশের অরাজকতা তৈরি করা, মানুষের উপর আঘাত আনা। অস্ত্র উদ্ধার অভিযান চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম খান। আমাদের কাছে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান এখনো চলছে। যতটুকু পরিমাণ চেয়েছিলাম আমার অতটুকু পরিমাণ কিন্তু উদ্ধার হয় নাই, কিন্তু একজাক্ট নাম্বারটা আমি এই মুহূর্তে আপনাদের বলতে পারবো না। কোষাগারে জমা না হওয়া অস্ত্র উদ্ধারে কঠোর হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা।
মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।